ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করলেও তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক এখনও বেশ উত্তপ্ত। ট্রাম্প তার একটি বক্তৃতায় বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। স্পষ্ট করে ট্রাম্পকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পরিকল্পনা করেছিল ইসরায়েল, এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। তবে সময় মতো গোপন আস্তানায় সরে যাওয়ায় প্রাণে রক্ষা পান ৮৬ বছর বয়সী খামেনি। যুদ্ধবিরতি হলেও উত্তেজনা কমেনি ইরান ইসরায়েলের। খোদ ট্রাম্পই বলছেন, দুই দেশে যে কোনো সময় আবার জড়াতে পারে যুদ্ধে। ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর হঠাৎই বিরতির ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, দুই দেশই ক্লান্ত। আবার ইসরায়েল যে কোনো মুহূর্তে হামলা করতে পারে বলেও সংকেত দেন। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এখনও চূড়ান্ত পরিসমাপ্তি ঘটেনি। ইসরায়েল আর মার্কিন আগ্রাসন দমনে চীনের জে-10C যুদ্ধ বিমান কিনছে ইরান। এবার গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদক্ষেপ নিতে আহ্বান জানালেন ইসরায়েলিরা। মঙ্গলবার হামাসের কাছে বন্দী ইসরায়েলিদের মুক্তির দাবিতে আন্দোলন করে জিম্মিদের স্বজনেরা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এবার ইরানকে হাত করতে $50 বিলিয়ন প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র। আরবের ন্যায় ইরানকে টাকা দিয়ে কেনা যায় না বলেও ট্রাম্পকে হুঁশিয়ারি করলেন খামেনি। জেদি খামেনিকে হাত করতে না পেরে যে মরণঘাতী ছক কষেছিল ইসরায়েল, জানতে পারবেন আজকের ভিডিওতে। অন্যদিকে ইসরায়েলকে শায়েস্তা করতে চীন থেকে নতুন করে আরও যুদ্ধবিমান কিনছে ইরান। তাহলে কি যুদ্ধের দামামা বাঁচতে যাচ্ছে এবার, জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেইটি আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। যুদ্ধবিরতির পর সবার চোখ ছিল আয়াতুল্লাহ আলী খামেনির দিকে। আসলে কি তিনি যুদ্ধবিরতি মেনে নিয়েছেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে। যেহেতু খামেনি যুদ্ধবিরতির পরও প্রকাশ্যে আসেননি, সেই কারণেই তাকে নিয়েও সবাই বেশ চিন্তিত ছিলেন। তবে যুদ্ধবিরতির ২ দিন পর প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর প্রকাশ্যে এসেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি। সেই ভাষণে স্পষ্ট করে ট্রাম্পকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। খামেনি প্রকাশ্যে আসার পর আল জাজিরা তাকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে বেশ কিছু তথ্য উঠে এসেছে। খামেনি বলেছেন, ট্রাম্প তার একটি বক্তৃতায় বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সত্য প্রকাশ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। আমাদের জাতি শক্তিশালী। খামেনি বলেন, ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে। তারা আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্যই অর্জন করতে পারেনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করেছিল কারণ তারা আশঙ্কা করেছিল যদি তা না করে তাহলে ইসরায়েল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান তিনি। খামেনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ্য করেই তিনি এমন বার্তা দিয়েছেন। ৮৬ বছর বয়সী খামেনি যুদ্ধের সময় প্রাণনাশের ভয়ে গোপনে বাংকারে আশ্রয় নেন। সেখানে সকল ধরনের ইলেকট্রনিক্স যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন তিনি। এমনকি শীর্ষ সরকারি কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমিরের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। এই যুদ্ধে খামেনির কাছে পরাজয় বরণ করে নিতে হয়েছে নেতানিয়াহুকে। আর প্রকাশ্যে এসে বিজয়ের বার্তার পাশাপাশি ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়ে আবারও নিজেকে জানান দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পরিকল্পনা করেছিল ইসরায়েল, এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। তবে সময় মতো গোপন আস্তানায় সরে যাওয়ায় প্রাণে রক্ষা পান ৮৬ বছর বয়সী খামেনি। বৃহস্পতিবার ইসরায়েলের এক সাক্ষাৎকারে কাটস বলেন, যদি খামেনি আমাদের নাগালের মধ্যে থাকতেন আমরা তাকে নিশ্চিহ্ন করে দিতাম। তবে তিনি আগেভাগেই আত্মগোপনে চলে যান এবং গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেন। তাই তাকে আর টার্গেট করা সম্ভব হয়নি। চলতি বছরের ১৩ জুন ইসরায়েল ইরানের মধ্যে শুরু হওয়া ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইসরায়েল একাধিক ইরানি শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে। যুদ্ধ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির জীবনের ঝুঁকির ইঙ্গিত দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে বিষয়টি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের আভাস হিসেবেও দেখা হয়।
যুদ্ধের পর বৃহস্পতিবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও বার্তায় প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন আয়াতুল্লাহ আলী খামেনি। যদিও তার মুখে ক্লান্তি ছিল স্পষ্ট, তবু বক্তব্যে ছিল দৃঢ়তা ও পাল্টা বার্তা। তিনি বলেন, আমরা কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকার মুখে চপেটাঘাত দিয়েছি। যদি কেউ আবার উস্কানি দেয়, আমরা প্রতিশোধ নিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ ধ্বংস হয়েছে মন্তব্যকেও তিনি উড়িয়ে দিয়ে বলেন, এসবই ভিত্তিহীন এবং অকার্যকর প্রোপাগান্ডা। আমেরিকার অস্ত্র দিয়ে ইরানে হামলা করলে পরিস্থিতি হবে ইরাকের মতো, সাদ্দামের মতো পরিণতি হবে খামেনির। হয়তো এমন স্বপ্ন নিয়েই ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। উল্টো ইরান শুধু নিজেদের রক্ষাই করেনি, সমান তালে লড়াই করেছে ইহুদিদের সাথে। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর হঠাৎই বিরতির ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, দুই দেশই ক্লান্ত। আবার ইসরায়েল যে কোনো মুহূর্তে হামলা করতে পারে বলেও সংকেত দেন। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এখনও চূড়ান্ত পরিসমাপ্তি ঘটেনি। ট্রাম্পের একটা অবিবেচনা প্রসূত স্টেটমেন্টের জন্য কিন্তু এই অ্যানালাইসিসগুলো আসছে। অর্থাৎ বলছে তারা টায়ার্ড, এখন তারা ঘরে ফিরে গেছে। এই ধরনের খুব ফিশি কথা না বলে যদি বলতো যে আমরা একটা স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাব এবং প্যালেস্টাইন রাষ্ট্রের সমাধানের দিকে যাব, এই ধরনের সলিড কথা না বলার প্রেক্ষিতে সে তার যে বক্তব্য সেটাও একটা ডিসপিউট তৈরি করছে। স্থায়ী বিরতি তো আমি দেখছি না, কারণ মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা আগে থেকে কম বেশি ছিল, কারণ ইরানের সাথে ইসরায়েলের একটা চরম দ্বন্দ্ব, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল। তো এখন যেহেতু আক্রমণ হয়েছে অলরেডি, তো এই ক্ষেত্রে আরও দ্বন্দ্বটা আরও অনেক গুণ বেড়ে গেল, প্রকাশ্য হলো, আর যেহেতু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দুই পক্ষেরই। তো এই দ্বন্দ্ব তো আসলে কেউ ছেড়ে দিবে না বলে আমার মনে হচ্ছে। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্যেই হামলা করে ইসরায়েল। আমেরিকার বোমারু বিমান দিয়ে 3টি পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি করা হয়। যদিও CNN বলছে বড় ধরনের ক্ষতি হয়নি, তবে অস্বীকার করছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের হামলার আগেই প্রায় 400 কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে ইরান। এখন বিকল্প উৎস থেকে তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে পারেন বলে মনে করছেন গবেষকরা। আক্রমণ করে বরঞ্চ তাদেরকে আরও অ্যাগ্রেসিভ করে তুলছে, তারা যাতে দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করার জন্য তাদেরকে ঠেলে দিচ্ছে। শুনুন, 400 কেজি তো অনেক পরিমাণ। এটা যদি ধরে আমি যদি 60% এটা সমৃদ্ধকরণ করা হয়েছে, তো নর্মালি 25 কেজি লাগিয়ে দিলাম, 90% যদি সমৃদ্ধকরণ হয়, তো এর মধ্যে 60%। তা এখান থেকে প্রায় 9-10টা না আরও অনেকগুলোই বোমা অ্যাটম বোম করতে পারে। এবং তাদের আরও অন্য প্রযুক্তি, প্লুটোনিয়ামও তারা বিভিন্নভাবে তারা এগুলো আহরণ করতে পারে। ইরানের কাছে যদি তাদের পারমাণবিক শক্তি সঞ্চয় করতে পারে, ফুল সুইং নিউক্লিয়ারাইজেশন যদি তারা সফল হয়, সেটা তো আমি মনে করি যে ব্যালেন্স অফ পাওয়ারের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এই যুদ্ধের মধ্য দিয়ে, যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপর আগ্রাসী হবে না, কেননা এই নিউক্লিয়ারাইজেশনের প্রেক্ষিতে একটা বড় মাপের ক্ষতির সম্মুখীন হবে, এই জন্য তারা অ্যাটাক করে না। ইরান যদি ইসরায়েলকে টেক্কা দেওয়ার শক্তি অর্জন করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতি হলেও উত্তেজনা কমেনি ইরান ইসরায়েলের। খোদ ট্রাম্পই বলছেন, দুই দেশে যে কোনো সময় আবার জড়াতে পারে যুদ্ধে। সেই আবহেই যুদ্ধবিরতির পরেই চীন সফরে গেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ। সমরাস্ত্র মজুদ বাড়াতেই এই সফর কিনা, সেই গুঞ্জনের মাঝেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইরানি প্রতিরক্ষা মন্ত্রীর চীনা যুদ্ধ বিমান পরিদর্শনের খবর। ইসরায়েল আর মার্কিন আগ্রাসন দমনে চীনের J-10C যুদ্ধ বিমান কিনছে ইরান, এমন গুঞ্জন জোরালো হচ্ছে। শি জিনপিং এর দেশটি থেকে আকাশ প্রতিরক্ষাও নিতে পারে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে মিসাইলের তাণ্ডব দেখালেও যুদ্ধ বিমানের ঘাটতি টের পেয়েছে ইরান। ইরানের হাতে থাকা পুরনো মডেলের যুদ্ধ বিমানের বিপরীতে মার্কিন অত্যাধুনিক F-35, F-22 আর F-16 ইরানের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। পরমাণু স্থাপনা, সামরিক ও বেসামরিক অবকাঠামোতে মার্কিন এসব যুদ্ধ বিমানে করেই মিসাইল আর বোমা ফেলেছে ইসরায়েল। মিসাইলের পরাশক্তি ইরান এবার আকাশ প্রতিরক্ষাকে দুর্ভেদ্য করতে আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র ফাইটার জেট সংগ্রহে মাঠে নেমেছে। যুদ্ধবিরতির পরদিনই SCO সামিটে অংশ নিতে শি জিনপিং এর চীন সফরে যান ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ।
সেই সফরে চীন ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে বৈঠক করেন তিনি। পশ্চিমা গণমাধ্যমগুলো জানায়, সম্ভাব্য সংঘাতের জন্য অস্ত্র মজুত করতেই মিত্র দেশটিতে ইরানি প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর। এরপরই চীনের বহুল আলোচিত J-10C যুদ্ধবিমান পরিদর্শন করা ইরানি প্রতিরক্ষা মন্ত্রীর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে, আকাশ যুদ্ধে জয় জয়কার ফেলা চীনা যুদ্ধবিমান J-10C কিনতে চুক্তি করছে ইরান। এর আগে গেল বছরের শেষ দিকেও ইরানের বিমান বাহিনীর কর্মকর্তারা J-10C কেনার ব্যাপারে আগ্রহ দেখান। সে সময় চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। তবে মার্কিন ও ইসরায়েলের আগ্রাসনের দাঁত ভাঙার জবাব দিতে এবার চীন থেকে চতুর্থ প্রজন্মের বেশি শতাধিক J-10C কেনার ব্যাপারে চুক্তি করতে পারে আয়াতুল্লাহ খামেনির দেশটি। সম্প্রতি ভারতের ব্যবহার করা পশ্চিমা যুদ্ধ বিমানের বিরুদ্ধে চীনের J-10C দিয়েই আকাশে ঝড় তুলেছিল পাকিস্তান। চীনের কাছ থেকে যুদ্ধ বিমানের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও কিনছে ইরান, এমন তথ্যও উঠে আসছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সরাসরি সংঘাতে একতরফাভাবে সমর্থন দিয়েছেন শি জিনপিং। গোপনে পাঠিয়েছেন প্রতিরক্ষা সরঞ্জামও। ইরানের পরমাণু ও অস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশীদার চীন। যুদ্ধের আগেই চীনের কাছ থেকে ইরানের হাজারো ব্যালিস্টিক মিসাইল তৈরির সরঞ্জাম কেনার খবর তোলপাড় ফেলেছিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুঁশিয়ারির মধ্যে এবার নিজেদের অপ্রতিরোধ করতে আটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। ঈদ মোবারক। না, ওই রকম ঈদ মোবারক না, একটু ভিন্ন, প্রযুক্তিগত ঈদ মোবারক। সারা পৃথিবী ইসরায়েলকে বাবা মানে প্রযুক্তির জন্য, আর এদের দাদা হচ্ছে আমেরিকা। সেই ইসরায়েলের প্রযুক্তিকে বলা হতো যে দুর্ভেদ্য, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে বলা হতো যে এটা ওয়াল অফ চায়নার থেকে আরো বড় কিছু থাকলে সেইটা। কিন্তু যখন ইরান অবকাঠামোগত দৃশ্যপটগুলোকে বদলে দিয়েছে, বাকি ছিল ইন্টারনাল, এটা কোনটা? প্রযুক্তি। এবার ইসরায়েলের এমন এক প্রযুক্তিদের সামরিক অভিযান চালিয়েছে, মানে গোয়েন্দা সামরিক যারা কাজ করেন তারা, যে পুরো পৃথিবী অবাক হয়ে তাকিয়ে আছে। সিস্টেমে খেলা হয়েছে। দর্শক, প্রো রেজিস্ট্যান্ট সাইবার ইউনিট ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি ফাঁস করে দিয়েছে। এর ফলে ইসরায়েলে দীর্ঘদিন ধরে তারা যে ক্রেডিটটা নিত, যে প্রযুক্তিগুলোকে তারা এককভাবে নিজেদের অধীনে রেখেছে, সেটার দখলদারিত্ব হারিয়েছে। সাইবার সাপোর্ট ফ্রন্ট এই নামের একটি প্রতিরোধ গোষ্ঠী ইরানপন্থী, তারা সাইবার হামলার মাধ্যমে দুটি প্রধান ইসরায়েলি সামরিক পণ্যের গোপন নথি ফাঁস করে দিয়েছে। প্রথমটি হলো হ্যাটোরিক্স, এটি স্থলভিত্তিক গোয়েন্দা এবং লক্ষ্য শনাক্তকরণ ব্যবস্থা, যা দূরপাল্লার নিখুঁত হামলার জন্য ব্যবহৃত হয়। আমরা দেখছি যে 2300 কিলোমিটার দূরে ইসরায়েল তাদের অভিযান চালিয়েছিল ইরানের একটা বিমানে, 2300 কিলোমিটার দূরে। মানে টোটাল F-35 যুদ্ধ বিমানটাকে রিডিজাইন করা হয়েছিল। সেইখানে এই যে সিস্টেম 2300 কিলোমিটার, আমরা 2 হাত দূরে টিটা দিলে মনে করলাম ঠিক মতো পড়ে না, আর 2300 কিলোমিটার দূরে গিয়া এই যে অভিযান চালাইছে, এই প্রযুক্তিটাই হচ্ছে এগুলা। শত শত কিলোমিটার দূর থেকে প্রধান প্রধান মানুষগুলো তারা টার্গেট ভাবে শেষ করে দিয়েছে, শাহাদাত করছে। কেমনে করছে? এই প্রযুক্তিগুলো, এই প্রযুক্তিটা ফাঁস হয়েছে। দ্বিতীয়টি হলো স্পাইক LR2, পঞ্চম প্রজন্মের মাল্টি প্ল্যাটফর্ম বিশিষ্ট একটি স্মার্ট গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে ডিজাইন করা হয়েছে। আপনার এই দুটি প্রযুক্তি সিআর নামক একটি সামরিক শিল্প প্রতিষ্ঠানের তৈরি। প্রতিষ্ঠানটি রাফাল এবং আলিভেট সিস্টেমের চুক্তিভিত্তিক সরবরাহকারী। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই প্রযুক্তিগুলো সম্প্রতি গাজা, লেবানন এবং ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহার করার জন্য মোতায়েন করা হয়েছিল। সাইবার সাপোর্ট ফ্রন্টটি বলছে তারা সিআর কাস্টিং এক্সাক্টের শিল্প অবকাঠামোতে প্রবেশ করে পূর্ণমাত্রা ডেটা সিস্টেমকে ভেঙে দিয়েছে। তাদের এই সাইবার অভিযান মূলত ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স ভেঙে ফেলার এবং একটি বৃহৎ কৌশলগত অভিযান ছিল। এই একই সাইবার ইউনিট অতীতে ইসরায়েলের সেনাবাহিনী এবং যুদ্ধ মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সরবরাহকারী ব্যান সিমন অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজেও হামলা চালিয়েছিল। তাদের দাবি, তারা সেই প্রতিষ্ঠানের সব অপারেশনাল সিস্টেমকে অকার্যকর করে দিয়েছে, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে এবং প্রতিরোধ আন্দোলনের ক্ষেপণাস্ত্র ইউনিটের কাছে, ইরানের কাছে এগুলো ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। আপনি বুঝতে পারছেন? বিশ্লেষকরা বলছেন যে ইসরায়েলের সামরিক প্রযুক্তি ক্রমশ দুর্বল হচ্ছে, এটা নেটওয়ার্কিং সিস্টেম,
ভবিষ্যতে তাদের আরো দুর্বলতা আসবে। দেখেন, প্রযুক্তি কখনো কারো একক বাপের থাকে না, একের উপর বস তৈরি হয়। ইরানেও তৈরি হচ্ছে, খেলা হবে। এদিকে ৭০ বছর আগে আমেরিকাকে যেভাবে ধোঁকা দিয়েছিল ইসরায়েলিরা, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে বরাবরই উদ্বিগ্ন ইসরায়েল। দেশটির অভিযোগ, বিশ্বকে ফাঁকি দিয়ে পরমাণু সক্ষমতা অর্জন করছে তেহরান। কিন্তু আজ থেকে ৭০ বছর আগেই যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল ইসরায়েল। দেশটি তখনই বুঝে গিয়েছিল পৃথিবীতে টিকে থাকতে হলে তাদের প্রয়োজন এমন একটি বিধ্বংসী অস্ত্র যা তাদের সুরক্ষা দেবে অন্য পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর থেকে। আর ইরান ছিল তাদের একমাত্র ভয়ের কারণ, যার ফলে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়ে হলেও পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছিল। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর দেশটির প্রথম প্রধানমন্ত্রী হন ডেভিড বেন গুরিয়ন। তিনিই প্রথম পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেন। তবে এই সম্পূর্ণ কাজটি যতদূর সম্ভব যুক্তরাষ্ট্রের কাছ থেকে গোপন রাখার কৌশল গ্রহণ করেন তিনি। সে সময় লোকচক্ষুর আড়ালে ইসরায়েলে প্রবেশ করতে থাকে পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান। যেসব দৃশ্যমান পারমাণবিক স্থাপনা তখন গড়ে উঠেছিল সেগুলোকে ইসরায়েল কখনো বলেছিল ভূগর্ভস্থ রাসায়নিক প্রক্রিয়াকরণ প্ল্যান্ট, আবার কখনো বলছিল টেক্সটাইল কারখানা। তবে সব কথার শেষে একটি লেজ সবসময় জুড়ে দিচ্ছিল, বলছিল এই স্থাপনাগুলো কোনো ধ্বংসাত্মক কাজের জন্য তৈরি হচ্ছে না। এরপর শুধু সময় গড়িয়েছে। আমেরিকার প্রশাসনে একের পর এক এসেছে পরিবর্তন। প্রতিবারই যারা এসেছেন তাদের দৃষ্টি গিয়ে পড়েছিল মধ্যপ্রাচ্যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা তার উপর। এদিকে তাদের মিত্র দেশ ইসরায়েলের ব্যাপারে তারা ছিল একেবারেই উদাসীন। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস এর গবেষকরা মনে করেন 2021 সালের হিসাব অনুযায়ী ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড আছে। এগুলো বিমান, ক্ষেপণাস্ত্র এবং সম্ভবত সমুদ্রপথেও বহনযোগ্য। শিল্প বিপ্লবের শেষ ভাগে এসে বিশ্ব যখন এক নয়া বাস্তবতার দিকে অগ্রসর হচ্ছিল, তখন বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে অনেক দেশই বুঝে গিয়েছিল আগামীর বিশ্বযুদ্ধে টিকে থাকতে হলে পারমাণবিক অস্ত্রই হবে একমাত্র হাতিয়ার। অস্ত্র, কামান, গোলাবারুদের সম্মুখ যুদ্ধে থেকে সরে এসে বিশ্বের অঘোষিত এক সার্বক্ষণিক যুদ্ধ বিরাজ করবে। যখন তখন আসবে পারমাণবিক হামলা ও হুমকি। ইসরায়েলে এমন অনুধাবনই তাদের উদ্বুদ্ধ করেছিল পারমাণবিক অস্ত্র তৈরিতে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।